সন্ধ্যা ভীত চোখে তাকায়। তার মানে কি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিলিয়ে দিতে হবে এই লোকটার কাছে? নিয়াজ সন্ধ্যাকে চুপ দেখে একজন নার্সকে ডেকে বলে। ওনাকে আমার রুমে নিয়ে আসুন ফার্স্ট। নার্স এগিয়ে এসে সন্ধ্যার হাত ধরে নিয়াজের পিছু পিছু যায়। নিয়াজ তার রুমে গিয়ে নার্সকে বলে, আমি যতক্ষণ না আসছি আপনি ওনার সাথে থাকবেন। নিয়াজের কথায় মেয়েটা মাথা নাড়িয়ে সন্ধ্যাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। নিয়াজ পর্দার পেছনে গিয়ে সার্জিক্যাল অ্যাটায়ার অর্থাৎ সার্জিক্যাল স্ক্রাব, সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, ক্যাপ সবকিছু পরে পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। আসার আগে তার বেশ কয়েকটা শার্টের মধ্য থেকে একটা কালো শার্ট নিয়ে সন্ধ্যার সামনে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে। শার্টটি পরে নিন, আপনাকে দেখতে খারাপ লাগছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রয় নিয়াজের প্রস্থানের পানে। সে কি ভাবছিল, আর এই লোকটাই কি করলো? সন্ধ্যা বুঝতে পারলো লোকটা ডক্টর, কারণ নিয়াজ একদম ডক্টর পোশাক পরে বেরিয়েছে। সন্ধ্যা যথাসাধ্য নিজেকে ঢেকে রাখতে চাইছিল, কিন্তু মন মতো হচ্ছিল না। এই শার্টটা দেখে ভাবলো এটা পরলে নিজেকে একটুখানি ঢাকতে পারবে। নার্স সন্ধ্যার পাশে চেয়ারে বসে বলে। সন্ধ্যা চুপচাপ চেয়ে রইল, সে কি জবাব দিবে? তখনই দরজা ঠেলে একজন মহিলা ডক্টর, যার নাম সাবিনা, তিনি প্রবেশ করে। তাকে মূলত নিয়াজি আসতে বলেছে। একটা মেয়ে আছে, তার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, সাথে মেয়েটাকে জিজ্ঞাসাও করতে হবে কিছু। নিয়াজ তাকে সব বলেছে। ডক্টর সাবিনাকে দেখে নার্স সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। ডক্টর সাবিনা চেয়ার টেনে সন্ধ্যার পাশে বসে। সন্ধ্যা সাবিনার দিকে চেয়ে রইল। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে বলে। কিছু হয়নি তোমার, এসব নিয়ে ভেবো না কেমন। সন্ধ্যা নিশ্চুপ। ডক্টর সাবিনা স্যাভলন, তুলো সহ মলম নিয়ে সন্ধ্যার জখম হওয়া স্থানগুলোতে দিতে থাকে। সাবিনা তার কাজ শেষ করে টেবিলের উপর রাখা নিয়াজের শার্টটা সন্ধ্যাকে পরতে সাহায্য করে। সন্ধ্যা চুপচাপ শার্টটা পরে নেয়। আগের চেয়ে নিজেকে ভালোভাবে ঢাকতে পেরে সন্ধ্যা একটু স্বস্তি। ভাইয়ের চিন্তায় সন্ধ্যার কিছুই ভালো লাগছে না। বারবার শুধু চোখ ভিজে যাচ্ছে। সে একটু পর পর ঝাপসা চোখ মুছছে। ডক্টর সাবিনা সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে। ছেলেটি কি তোমার ভাই? সন্ধ্যা মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাবিনা নিজের আন্দাজ সঠিক হওয়ায় খুশি হলো। এদের চেহারায় অনেক মিল, যে কেউ বলে দিতে পারবে এরা ভাই বোন। সাবিনা সন্ধ্যার চিন্তিত মুখ দেখে বলে। চিন্তা করো না, আমার বন্ধু তোমার ভাইয়ের অপারেশন করেছে, তোমার ভাই সুস্থ হয়ে যাবে। কথাটা শুনে সন্ধ্যার মনের ভয় একটুখানি কমে, তবে পুরোপুরি নয়। তার সমু ভাইয়া সুস্থ হয়ে তার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি হবে না। একটু পর সাবিনা জিজ্ঞেস করে। ওই লোক দুটো কি তোমার সাথে খারাপ কিছু করেছিল? সাবিনার প্রশ্ন শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। এতক্ষণ ভাইয়ের চিন্তায় এসব খেয়াল না থাকলেও এখন ভীষণ জ্বলছে। দেহ জ্বলনের চেয়ে বেশি জ্বলন তার মনে। লোকটা তার কত জায়গায় ছুঁয়েছে। ভাবতেই দম বন্ধ লাগলো সন্ধ্যার। যেমন স্তব্ধ হয়ে বসে আছে, তেমনই চোখের বাঁধ ভেঙেছে। ডক্টর সাবিনা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করে, সান্ত্বনা দেয়। এসব ভুলে যাও, কিছু হয়নি তোমার, ঠিক হয়ে যাবে। সন্ধ্যা একদম বন্ধ করে অনুভূতি নিয়ে মাথা নিচু করে রয়। একটু পরপর নোনা জল গড়িয়ে পড়ছে তার দুহাতের উপর। সৌম্যের ক্ষত খুব বেশি গভীর না হওয়ায় নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুব বেশি কিছু করতে হয়নি, সময় 1 ঘন্টার মতোই লাগলো। চাকুর পথটুকুর শ্রেষ্ঠ ক্ষত পরিষ্কার করে দেয়। ইনফেকশন এড়াতে খুব সাবধানতা অবলম্বন করে চামড়া ও পেশির স্তরগুলো আলাদা আলাদা করে সেলাই করে দেয়। সব কাজ শেষে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে নিয়াজ। তার রুমে গিয়ে দেখলো সন্ধ্যা, সাবিনা দুজনেই চুপচাপ বসে আছে। সাবিনা নিয়াজকে দেখে জিজ্ঞেস করে। অপারেশনের কি অবস্থা? নিয়াজ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে। সাকসেসফুল হয়েছে, 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সাবিনা মৃদু হেসে বলে। দেখেছো, আমার বন্ধু বেশ ভালো ডক্টর, তোমার ভাই অলরেডি সুস্থ হয়ে গেছে, চিন্তা করো না। নিয়াজ ভ্রু কুচকে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে মুখের অবস্থা বেহাল, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। নিয়াজ সন্ধ্যার দিকে খেয়াল করলেই দেখলো তার শার্ট সন্ধ্যার পরনে পাঞ্জাবির মতো হয়েছে। অন্য সময় হলে হয়তো সে স্বভাবসুলভ একটু হাসতো, কিন্তু এখন সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে তার খারাপই লাগলো। মেয়েটার তখনকার অবস্থার কথা ভেবে তার নিজের ভীষণ খারাপ লাগছে। সেখানে মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে, তার উপর ভাইয়ের এই অবস্থা। দীর্ঘশ্বাস ফেলে সাবিনার উদ্দেশ্যে বলে। আমি বাইরে থেকে আসছি, কাজ আছে, তুই থাক তাহলে।
সাবিনা সম্মতি দেয় সে আছে। নিয়াজ রুমের ওপাশ থেকে তার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যায়। আকাশ ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে, মনটা ভীষণ অস্থির। সে এখনো ভাবছে সন্ধ্যাকে কিভাবে ভুলবে। অরুণ ছাদে এসে আকাশকে দেখে আকাশের পাশে সেও রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। আকাশের কাঁধে হাত রেখে বলে, তোকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, এখানে কি করিসিস? আকাশের কোনো সাড়া না পেয়ে অরুণ ভ্রু কুঁচকে বলে, অধিক খুশিতে শোক পালন করছিস নাকি? সন্ধ্যা চলে গেল, খুশি হো। আকাশ ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে তাকিয়ে বলে, ও চলে যাওয়ায় আমি খুশি হইনি, অস্থির লাগছে আমার। তাহলে যেতে দিলি কেন? তো কি করব? রেখে দিবি তোর কাছে? আকাশ আনমনা হলো। পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালাটা বের করে তাকালো মালাটার দিকে। অরুণ ভ্রু কুঁচকে আকাশের হাতের বকুল ফুলটি দেখে অবাক হয়ে বলে, পাগল টাগল হলি নাকি? এমন শুকিয়ে যাওয়ার ফুল নিয়ে পকেটে ঘুরছিস কেন? বলতে বলতে আকাশের হাত থেকে ফুলটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার আগে আকাশ টান মেরে অরুণের থেকে নিয়ে লাফ দিয়ে ছাদের মেঝেতে নামে। এরপর অরুণ কিছু বোঝার আগেই অরুণকে ধাক্কা দেয়। অরুণ ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে নিলে আকাশ ডান হাতে অরুণের গেঞ্জি টেনে ধরে। অরুণ চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ দাঁত কিরমির করে বলে, তোর সাহস কি করে হলো এটা ফেলে দেওয়ার? অরুণ অসহায় কণ্ঠে বলে, আরে তোর আমাকে মারবি নাকি? তাছাড়া এমন ভাব নিচ্ছিস যেন আমি হাড়ি ফেলে দিচ্ছিলাম। আকাশ সাথে সাথে উত্তর দেয়। এটা হীরার চেয়েও দামি। অরুণ মুখ অদ্ভুতভাবে কুঁচকে তাকায়, দুহাত উপর দিকে উঠিয়ে দেয়ালে রেখে বলে, কি জ্বালা! আমি কিভাবে জানবো ফুল বিদয়ী মানুষ হঠাৎ ফুল প্রেমী হয়ে গিয়েছে? তোল আমাকে। আকাশ রেগে বলে। মর তুই। অরুণ কাদো কাদো মুখ করে বলে, এ না, মরবো কেন? বিয়েই তো করলাম না। আকাশ বিরক্তি নিয়ে অরুণকে টেনে তুলে। অরুণ ছাদে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে, দুহাত কোমরে রেখে হাঁপানো কণ্ঠে বলে, কোথায় পেয়েছি সেটা? উফ, এটার জন্য আমি মরতে চাচ্ছিলাম। আকাশ ফুলটা পাঞ্জাবের পকেটে রাখে, দুহাত প্যান্টের পকেটে রেখে আকাশের দিকে দৃষ্টি রেখে বলে, সন্ধ্যা দিয়েছে, একটু থেমে মৃদু স্বরে বলে। ওর ইচ্ছেগুলো পূরণ করতে চাই আমি। অরুণ অবাক হয়ে বলে। আকাশ একটু হেসে বলে, এই যে এই ফুল রেখে দিতে বলেছে, ওর ছবি মুছে ফেলতে নিষেধ করেছে, আর ওকে মাঝে মাঝে মনে করতে বলেছে রাজনীতি ওর ভালো লাগে না। কথাগুলো বলেই থামলো আকাশ। এরপর তার পরনের পাঞ্জাবির দিকে চেয়ে বিড়বিড় করলো। সাদা পাঞ্জাবির কথাও মনে হয় বলেছে। অরুণ আকাশের অর্ধেক কথা বুঝলো, বাকি অর্ধেক বুঝলো না, কিন্তু রাজনীতির কথাটা খুব ভালো করে বুঝেছে। মাথাটায় হাত দিয়ে বলে, তুই রাজনীতি ছাড়বি নাকি? অরুণের কথায় আকাশের ধ্যান ভাঙে। অরুণের দিকে চেয়ে রেগে বলে। কি বললি? অরুণ মেয়েকে হাসে, টি শার্ট দুবার উঁচু করে টেনে বলে, ডক্টর মিরাজ সভাপতি হতে চায়, মানে তোর আসন নিতে চায় আর কি, তাই বললাম। আকাশ বিরক্তি কণ্ঠে বলে। এর প্রবলেম কি? ডক্টরগিরি রেখে এইদিকে আসে কেন বুঝলাম না। অরুণ চোখ ছোট ছোট করে বলে। তুইও তো ব্যবসাগিরি রেখে ওদিকে যাস। আকাশ রেগে তাকায়। অরুণ মেকি হেসে বলে, তুই যে বললি সন্ধ্যার ইচ্ছে পূরণ করবি, আর বললি সন্ধ্যা রাজনীতি পছন্দ করে না। আকাশ গম্ভীর গলায় বলে, রাজনীতির সাথে কোনো কিছুর আপোষ করি না আমি। ফালতু কথা বাদ দিয়ে যা এখান থেকে। অরুণ বিড়বিড় করে বলে। শালা আকাশ সুবিধাবাজ। আবারও আনমনা হয়, কি যেন ভেবে সৌম্যের নাম্বারে কল দেয়, কিন্তু ফোনটা বন্ধ দেখে হতাশ হয়। সন্ধ্যার চিঠি দুটো আকাশের মনকে বিষণ্ণতায় ঘিরে ধরে। তার ভালো লাগছে না। ছাদের এপাশ ওপাশ হাঁটতে থাকে ধীরে ধীরে। অরুণ আকাশের মতিগতি বোঝার চেষ্টা করছে। এর হয়েছেটা কি? আকাশ হঠাৎই দাঁড়িয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে। মনে হচ্ছে সন্ধ্যাকে ছাড়া আমার চলবে না। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে, এগিয়ে এসে বলে। কি বললি? আকাশ থতমত খেয়ে তাকায় অরুণের দিকে, নিজেকে সামলে গম্ভীর গলায় বলে। চলবে। অরুণ মাথা চুলকে বলে। কি বলছিস আবালের মতো? আকাশ রেগে বলে। কালকে আমার অনেক কাজ, তুই ডিস্টার্ব করছিস কেন? সকাল সকাল রেডি হয়ে থাকবি, এখন যা। কথাটা বলে আকাশ আবারও ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে। একটুও শান্তি পাচ্ছে না, হাঁসফাঁস কণ্ঠে বিড়বিড় করে। সন্ধ্যা? পাশ থেকে অরুণ আকাশের দিকে জহুরি চোখে চেয়ে বলে। সন্ধ্যা ওর ভাইয়ের কাছে। আকাশ রেগে অরুণকে থাপ্পড় মারতে গেলে অরুণ দৌড়ে ছাদ থেকে নেমে যায়। আকাশ বিরক্তি চোখে চেয়ে রইল।
সৌম্যের জ্ঞান ফিরেছে 1 ঘন্টা পর। সৌম্যের পাশে সন্ধ্যা মলিন মুখে বসে আছে। সৌম্যকে নড়াচড়া করতে দেখে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়, ডান হাতে মাথা চেপে ধরে। সন্ধ্যা ডান হাত সৌম্যের কপালে রাখলে সৌম্য এদিক ফিরে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মাথা ঝিমঝিম করছে। কয়েক মিনিট পেরিয়ে গেলে হঠাৎ মাথায় কিছু বাজতেই সৌম্য ধরফর করে উঠে বসে। সন্ধ্যা সৌম্যের সামনেই বসে ডান হাত সৌম্যের কাঁধে রাখে। চোখের কোণে পানিদার, মুখে এক টুকরো হাসি। সৌম্য বোনকে দেখে ভাঙা গলায় ডাকে, বনু। সন্ধ্যার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তার বোনের মুখের এই অবস্থা কেন? কত জায়গায় কেটে গিয়েছে, ক্ষতগুলো চোখে লাগছে। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, তোর কি হয়েছে বনু? তোকে কি কেউ মেরেছে? মুখে সব কি হয়েছে? সন্ধ্যা নিজেকে সামলাতে পারল না, মাথা নিচু করে ঝরঝর করে চোখের পানি ফেলে। সৌম্য আশেপাশে তাকিয়ে বুঝলো এটা হসপিটাল। মনে পড়েছে তাকে কেউ চাকু মেরেছিল, কিন্তু সে এখানে কিভাবে আসলো? সন্ধ্যাকে নিঃশব্দে কাঁদতে দেখে সৌম্য ও সন্ধ্যার মাথায় হাত দিয়ে বলে, কাঁদছিস কেন বনু? আমাকে বল। ডক্টর সাবিনা কেবিনে আসে। বেডের পাশে চেয়ার টেনে বসে সৌম্যর উদ্দেশ্যে বলে, আপনার বোনকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। কথাটা যেন সোজা সৌম্যর কলিজায় গিয়ে লাগলো। তার বোন তো তার কলিজা, সেখানেই তো লাগবে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তার বোনের দিকে তাকায়। সন্ধ্যার মাথা নিচু, সন্ধ্যার পরনে শার্ট। সৌম্য ঢোক গিলল। সাবিনা নিয়াজের থেকে যা যা শুনেছিল একে একে সব বলল সৌম্যকে। এরপর দুই ভাই বোনকে স্পেস দিতে সাবিনা কেবিন থেকে বেরিয়ে যায়। সৌম্য ভাঙা গলায় বলে, তুই ঘর থেকে কেন বেরিয়েছিলে? সন্ধ্যা ভেজা চোখে তাকায়, ভাইয়ের দিকে ইশারায় বলে, সে বের হয়নি, দুটো লোক দরজায় গিয়ে নক করেছিল, সেই সৌম্য ভেবে খুলে দিয়েছে। তারপর লোকগুলো তাকে থাপ্পড় দিয়েছিল। সে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলেছিল লোকগুলো। সে বের হয়নি, দুটো লোক দরজায় গিয়ে নক করেছিল, সে সৌম্য ভেবে খুলে দিয়েছে। এরপর লোকগুলো তাকে থাপ্পড় দিয়েছিল, সে বাঁচার জন্য পালাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলেছিল লোকগুলো। এটুকু বুঝিয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। সৌম্য চোখ বুঝল। নিজেকে এতটা ব্যর্থ কখনো মনে হয়নি। সে তার ছোট্ট বোনটার বাবা মা ভাই সব, অথচ একটা দায়িত্ব সে পালন করতে পারল না। কষ্ট হচ্ছে তার, বুকে ব্যথা বাড়ছে। তাকেও দুটো লোক চাকু মেরেছে। সৌম্য খুব ভালো করে বুঝলো তাকে আর তার বোনকে প্ল্যান করে মারতে চাইছিল। সৌম্যর কানে ইরার বাবার কথা বেজে ওঠে, তার বোনের লাশ দেখতে হবে যদি সে ইরার পিছু না ছাড়ে। কথাটা ভেবে সৌম্যর গায়ে কাটা দেয়। সৌম্যর বসে থাকলো না, দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা বিচলিত হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যর পেটের বাম পাশে একটু চাপ লাগলো, তবে পাত্তা দিল না। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এটা কার শার্ট বনু? সন্ধ্যা বোঝায় ডক্টরের। সৌম্য বেডের কোণা থেকে তার শার্ট তুলে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওটা খুলে আমার শার্ট পরে না, যদি নিচের দিকে ছেঁড়া তবে এটা পর। সন্ধ্যা কিছু বলল না, পরনের কালো শার্ট খুলে পেটের উপর রাখলো। এরপর সৌম্যর হাত থেকে শার্টটা নিয়ে পড়তে লাগলো। সৌম্য সন্ধ্যার জামা ছেঁড়া অংশগুলো দেখে, সাথে গলায় হাতে আঁচড়গুলো দেখে সৌম্যর শ্বাস নিতে কষ্ট হয়, চোখের কোণে পানি। তার ফুলের মতো বোনের একই হাল হয়েছে। সন্ধ্যা শার্ট পরে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য চোখ সরিয়ে নেয় চোখের জল আড়াল করতে। নিজেকে সামলে সন্ধ্যার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ সৌম্যর কেবিনে ঢুকতে চাইছিল, সৌম্যকে বেরিয়ে আসতে দেখে বলে, আপনি বাইরে আসছেন কেন? আপনার বেড রেস্ট প্রয়োজন। সৌম্য বুঝলো এটাই হয়তো সেই ডক্টর যে তার বোনকে তাকে সাহায্য করেছে। সৌম্য কৃতজ্ঞতা সুরে বলল, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার আরেকটু উপকার করবেন? নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার মাথা নিচু, অতঃপর সৌম্যর দিকে তাকিয়ে বলে, জি বলুন। সৌম্য তার পকেট থেকে ফোন বের করলে দেখলো ফোন বন্ধ। অতঃপর বলে, আপনার নাম্বারটা আমাকে দিন, আমি আমার বিল আগামীকাল আপনাকে বিকাশ অথবা নগদে দিয়ে দেবো। নিয়াজ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার দিকে তাকিয়ে পকেট থেকে তার একটা কার্ড বাড়িয়ে দেয়। সৌম্য কার্ডটা নিয়ে বলে, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইজান। নিয়াজ মৃদু হাসলো, অতঃপর বলে, আপনাকে মিনিমাম 24 ঘন্টা হসপিটালে থাকতে হবে। সৌম্য ঢোক গিলে বলে, সম্ভব নয়, আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে, আসছে। কথাটা বলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নিয়াজ পিছু ফিরে সৌম্য সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে একটা জামা সেট। সে মূলত সন্ধ্যার জন্য জামা কিনতে গিয়েছিল। সে জানে না কেন মেয়েটার জন্য ভীষণ মায়া লাগছিল। ভেবেছিল কতক্ষণ শার্ট পরে থাকবে, কিন্তু মেয়েটার ভাইকে জামাটা দেওয়ার সাহস করলো না কেন যেন। সাবিনা নিয়াজের পাশে দাঁড়িয়ে বলে, মেয়েটির জন্য জামা কিনে এনেছিস? তুই কি মেয়েটিকে আগে থেকেই চিনিস? নিয়াজ কিছু বলল না। সাবিনা খানিক অবাক হয়ে বলে। নিয়াজ মাথা নেড়ে বলে, চিনি না, আজকেই প্রথম দেখলাম।
কথাটা বলেই জামার প্যাকেট সাবিনার হাতে দিয়ে বলে, এরপর নিয়াজ তার রুমের দিকে যায়। রাত তখন 1:30 প্রায়। সৌম্য সন্ধ্যাকে নিয়ে তার মেসে আসে। পকেটে টাকা ছিল, রিক্সা করে এসেছে। ঘরের অবস্থা দেখে সৌম্য চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘরের দিকে। দুটো পশু তার বোনের কাছে এসেছিল, আর এই জন্যই ঘরের এই অবস্থা হয়েছে। কথাগুলো ভেবে সৌম্যর গলায় কাটা বিঁধে যাওয়ার মতো কষ্ট হলো। সন্ধ্যা মলিন মুখে চেয়ে আছে ঘরটির দিকে। চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যার সামনে দাঁড়িয়ে দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। ভারী গলায় বলে, আমি সরি বনু, তোকে আগলে রাখতে পারিনি আমি। আমি তুই ক্ষমা করে দিস। সন্ধ্যা ভাইয়ের বুকে মাথা রাখলো, নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্যর পেটে একটু চাপ লাগলেও বোনকে আগলে নেয়। চোখ থেকে এক ফোঁটা পানি সন্ধ্যার মাথার উপর টুপ করে পড়ে। সৌম্য আর সময় নষ্ট করলো না। সন্ধ্যাকে চৌকির উপর বসিয়ে সন্ধ্যার চুলগুলো শক্ত করে খোপা করে দেয়। সন্ধ্যা দুহাতে চোখ মুছে। তার ভাই থাকলে সে কখনোই এত বড় চুলের খোপা করে না। সৌম্য সব করে দেয়। সৌম্য সন্ধ্যার সামনে বোরখা রেখে সন্ধ্যাকে বোরখা পরতে বলে নিজের গায়ে একটা শার্ট জড়িয়ে নেয়। যা যা কাপড় ছিল সব ব্যাগে ভরে নেয়, আর টুকটাক যা ছিল সেসব সাথে নেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা খিচুড়িগুলোর দিকে তাকালো। অনেকদিন পর তার ছোট মায়ের হাতে রান্না খেতে চেয়েছিল, তার কপালে লেখা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে গিয়ে বিষাদের সুরে বলে, এই শহর আমাদের জন্য খুব বিষাক্ত বনু। এখানে আর আমরা থাকবো না, এখানে আর কখনো আসবো না। এই শহরে আমরা কখনো এসেছিলাম এটাও ভুলে যাবি, কেমন? সন্ধ্যা ভাইয়ের কথা শুনলো। এরপর বোরখা পরে নেয়। সন্ধ্যা রেডি হয়ে নিলে সৌম্য দরজা আটকে সন্ধ্যার হাত ধরে মেস থেকে বেরিয়ে যেয়ে সন্ধ্যা আকাশ পানে তাকায়। আকাশের কথা মনে পড়ল খুব। সে তো আর এখানে আসবে না, আকাশ তাকে ভুলে যাবে। তাছাড়া আজকের এসব ঘটনা জানলে আকাশ হয়তো আরও আগেই তাকে ডিভোর্স দিতে চাইবে। সন্ধ্যা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানির কণা মুছে নেয়। সৌম্য বোনকে ডান বাহুর আড়ালে আগলে নিয়ে হাঁটতে থাকে। সৌম্যর মন বলে সে তার বোনের আর তার সাথে করা অন্যায়কারীকে শাস্তি না দিয়ে কাপুরুষের মতো পালাচ্ছে, কিন্তু পরক্ষণে সৌম্য মনে মনে বিড়বিড় করে, দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার ব্যারাসের আটকে থাকা মানুষকে নিরাপদে রাখার তাগিদে কখনো কখনো কাপুরুষতা বীর পুরুষের পরিচয় বহন করে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। কাউন্টারে গিয়ে সিলেট মৌলভীবাজারে দুটো টিকিট কাটে। রাত 2টোয় গাড়ি আছে একটা। সন্ধ্যার দুর্বল শরীর সৌম্য বাহাতে আগলে রেখেছে। কাউন্টারের লোক দুটো টিকিট সৌম্যের দিকে বাড়িয়ে দিলে সৌম্য টিকিটটা নিয়ে পকেটে রাখে। এরপর ডান হাতে ব্যাগ আর বাঁ হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে একটা বসার জায়গায় গিয়ে বসে। আশেপাশে তাকিয়ে দেখে কিছুটা দূরেই একটা দোকান খোলা। সৌম্য সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি খাবি বনু? সন্ধ্যা মলিন মুখে ভাইয়ের দিকে চেয়ে বুঝায় কিচ্ছু খাবে না সে। সৌম্য শুনল না, বলল, তুই একটু বস, আমি এই দোকান থেকে শুকনো কিছু কিনে আনছি। কথাটা বলে সৌম্য উঠে দাঁড়ায়। দু পায়ে গলেই সন্ধ্যা দ্রুত দাঁড়িয়ে সৌম্যের ডান হাত তার দু হাতে জড়িয়ে ধরে। সৌম্য তাকায় তার বোনের দিকে, মৃদু স্বরে বলে, কি হচ্ছে বনু? সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় ভাইয়ের দিকে। এরপর আশেপাশে তাকায়। সৌম্য হয়তো বুঝতে পারলো সন্ধ্যার ভয় পাওয়ার কারণ। নিজেকে ভীষণ অসহায় লাগলো। সে তার বোনকে সেই পশুগুলোর হাত থেকে বাঁচাতে পারেনি, আর এই কারণেই তার বোন ভয় পাচ্ছে। তার কি হয়েছে কে জানে। বোনের অসহায়ত্বে আজ শুধু তার চোখের কোণে পানি জমছে। সৌম্য ডান হাতে সন্ধ্যাকে নিজের সাথে আগলে নিয়ে ভারী গলায় বলে, আমি আছি বনু। এরপর বাপ হাতে দু চোখ ডোলে সন্ধ্যাকে নিয়ে সামনের দোকানে যায়। 3টি রুটি 3টি কলা কিনে। তার কাছে বেশি টাকাও নেই, চাইলেও অনেক কিছু কিনতে পারবে না সৌম্য। আর একটা পানির বোতল কিনে নেয়। এরপর সন্ধ্যাকে নিয়ে আগের জায়গায় এসে বসে। রুটির প্যাকেট ছিঁড়ে একটা কলা ছিলে সন্ধ্যার মুখের সামনে ধরে। মৃদু স্বরে বলে, খেয়ে নে, নয়তো শরীর খারাপ করবে। সন্ধ্যার যে কিচ্ছু ভালো লাগছে না। তার শুধু কাঁদতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে করছে। তার এখনো মনে হচ্ছে ওই লোকটা তাকে কত বাজেভাবে ছুঁয়েছে। সে শব্দ করেই কেন কাঁদতে পারে না। এর জন্য সন্ধ্যার দম বন্ধ লাগছে। না চাইতেও দু চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সৌম্য বুঝতে পারলো তার বোনের অবস্থা। কি করবে সে? তার বোন না হয় শব্দ করে কাঁদতে পারে না, সে তো পারে, কিন্তু তার কি বাচ্চাদের মতো কাঁদলে চলে? সৌম্য নিজেকে সামলায়। হাতের রুটি কলা রেখে মাটিতে হাঁটু মুড়ে বসে। এরপর সন্ধ্যার দুহাত তার দুহাতে ধরে অপরাধী গলায় বলে, আমি আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না, প্লিজ নিজেকে একটু শক্ত কর। সন্ধ্যার নাক টেনে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য জোরপূর্বক একটু হেসে বলে, একটা নতুন জায়গায় যাচ্ছে, তোর খুব ভালো লাগবে ওখানে গেলে, একটু হাস বনু। সন্ধ্যা দুহাতে মুখ মুছে
ছিলে রাখা রুটি কলায় একবার কামড় বসিয়ে সৌম্যের মুখের সামনে ধরলে সৌম্য নিঃশব্দে একটা কামড় নিয়ে চিবোয়। সন্ধ্যা একটু একটু করে খেতে থাকে। তার সত্যিই ক্ষুধা লেগেছে, কিন্তু খেতে ইচ্ছে না করলেও তার ভাইয়ের জন্য নিজেকে স্বাভাবিক করতে চাইল। সৌম্য মাটিতেই বসে থাকলো। কিছুই ভালো লাগছে না তার। উদাস মনে আকাশের দিকেই তাকিয়ে রইল। ইদানিং মায়ের কথা খুব মনে পড়ে। ইস, মা থাকলে তাদের দুই ভাই বোনের জীবনটা কতই না সুখের হতো। অথচ আজ যেখানেই যায় সেখানেই তাদের জন্য শুধু দুঃখ অপেক্ষা করে। হেমন্তকালে শেষের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা। সৌম্য তার বোনের দিকে তাকালো। সন্ধ্যা আটসাট হয়ে বসে একটু একটু করে রুটি খাচ্ছে। সৌম্য তার ব্যাগ থেকে একটা পাতলা চাদর বের করে সন্ধ্যার গায়ে জড়িয়ে দেয়। সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকালো। সৌম্য কিছুই বলল না। একটা রুটি কলা নিয়ে কিছুটা দূরে বসে থাকা কুকুরের সামনে ছুঁড়ে ফেলে। কুকুরটা এক প্রকার হামলে পড়ে খাবারগুলোর উপর। এত মন খারাপের মাঝেও সন্ধ্যা সৌম্যের কাজে একটু হাসে। যদিও সন্ধ্যা সৌম্যের সাথে সেভাবে বাইরে যায়নি, তবে গ্রামের ওখানে ওখানে যেত। তখন সৌম্য প্রায় কুকুরদের দেখলে খাবার দিত। তার মনে হয় সৌম্যের কুকুরদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। সৌম্য সন্ধ্যার পাশে বসে তার জন্য রাখা রুটির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে একটু হেসে বলে, জানিস বোনু, পৃথিবীতে সব বোনদের হাসলে পেত্তির মতো লাগে। সন্ধ্যা কথাটা শুনতেই সৌম্যের বাহুতে একটা চাপড় মারে। সৌম্য ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি, এটা প্রমাণিত। সন্ধ্যা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়ে রুটিতে কামড় দেয়। সৌম্য মৃদু হাসে। সময় নষ্ট না করে রুটি কলা খেয়ে নেয়। এরপর পানিটাও খেয়ে নেয়। ঘড়ি দেখতে পারলো না। তার ঘড়ি নেই। ফোনের চার্জ শেষ, বন্ধ হয়ে গেছে। সন্ধ্যাকে ঢুলতে দেখে ডান হাতে সন্ধ্যাকে টেনে তার কাঁধে সন্ধ্যার মাথা রাখে। মৃদু স্বরে বলে, খারাপ লাগলে ঘুমা বোন। সন্ধ্যা চোখ বুঝল। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক সৌম্যের সামনে দাঁড়িয়ে বলে। সৌম্য বয়স্ক লোকটার দিকে তাকায়। হাতে একটা ব্যাগ, হয়তো যাত্রী। অতঃপর বলে, আমার বোন। বয়স্ক লোকটা মৃদু হেসে বলে। বয়স্ক লোকটার কথায় সৌম্য মৃদু হাসে। এসব মারামারি তো ভাই বোনের খুনসুটি। হাত তার বোনের খুনসুটি করার সময় হয় কখন? তাদের তো দুঃখই শেষ হয় না। তারা লাস্ট কবে টানা এক সপ্তাহ একসাথে থেকেছে তাও মনে পড়ে না। যেটুকু সময় কাছে পায় তার এই কলিজার বোনকে শুধু আদরেই রাখে সে। বয়স্ক লোকটা সৌম্যকে চুপ দেখে বলে। সৌম্য ছোট্ট করে বলে, জি। সৌম্য ওহ বলে চুপ থাকে। লোকটা তার জায়গায় গিয়ে বসে। সৌম্য ঘাড় বাঁকিয়ে একবার তাকায়। তার কেন যেন মনে হলো লোকটা নিজ জীবন সঙ্গীকে হারিয়ে একাকিত্ব অনুভব করছে। এজন্যই তাদের সাথে যেচে কথা বলতে এসেছিল। মিনিট 2 পরে এই কাউন্টারে এসে বাস থামে। সৌম্য সন্ধ্যাকে মৃদু স্বরে ডাকে। বনু, বনু। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খুললে সৌম্য সন্ধ্যার হাত ধরে বাসে উঠে। সন্ধ্যাকে আগে আগে হাঁটতে দিয়ে সৌম্য সন্ধ্যার পিছু পিছু হাঁটে বাসের মধ্যে। বাসের মাঝামাঝি জায়গায় তাদের সিট পেয়ে সৌম্য সন্ধ্যাকে জানলার পাশের সিটে বসতে বলে। হাতের ব্যাগ উপরের তাকের উপর রাখে। এরপর সন্ধ্যার পাশে বসে। আরও কিছু যাত্রী বাসে উঠে পড়লেই কয়েক সেকেন্ড পর বাস ছেড়ে দেয়। ধীরে ধীরে বাস চলতে থাকে। সন্ধ্যা মলিন মুখে জানলা দিয়ে রাতের আধারে ঘেরা ঢাকা শহর দেখতে থাকে। সৌম্যের বলা কথাও মনে পড়ে। এখানে আর তারা কখনোই আসবে না। কখনো এখানে এসেছিল এটা ভুলেও যাবে। সত্যি আর আশা হবে না। আকাশও তাকে ভুলে যাবে। কথাগুলো ভাবতেই সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়। সৌম্য সন্ধ্যার মাথা বুকে রেখে মৃদু স্বরে বলে, ঘুমা বনু, আমি কথা দিচ্ছি, এই শহরে তোকে আর কখনো আসতে হবে না। ভোরের আজানের পরপরই সৌম্য সন্ধ্যা বাস থেকে মৌলভীবাজার নেমে পড়ে। একটা সিএনজি ঠিক করলে পেছন থেকে তখনকার বয়স্ক লোকটা সৌম্যকে ডেকে বলে। সৌম্য জবাব দেয়। ভানুগাছ গ্রামে। ভদ্রলোক মৃদু হেসে বলে। সৌম্য না করলো না। লোকটাকে তার মিশুকি লেগেছে। বয়স মোটামুটি অনেক। এতটা পথ একা একা এসেছে, এনা সঙ্গ দেওয়াই যায়। অতঃপর সন্ধ্যা আগেই সিএনজিতে উঠে বসে। এরপর সৌম্য বসে। আর তারপরই বয়স্ক লোকটা। প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। এরপর সিএনজিওয়ালাকে সম্পূর্ণ ভাড়া দিলে বয়স্ক লোকটা সৌম্যকে সব টাকা দিতে নিষেধ করে। কিন্তু সৌম্য শুনে না। পুরো ভাড়া সে দিয়ে দেয়। লোকটিকে দাদুর মতো বয়স লাগে। আসার পথে অনেক কথাই বলেছে। সৌম্যের ভালো লাগলো না এনার থেকে টাকা নিতে।
তার নানি দাদি বেঁচে থাকলে হয়তো আজ এমনই একজন কেউ তার সাথে গল্প করত। ইনি যেমন তাকে দাদুভাই বলে ডেকেছে, তারাও হয়তো তাকে আর সন্ধ্যাকে আদর করে এমন কোনো এক নামেই ডাকতো। কথাটা ভাবতেই সৌম্য মনে মনে বিদ্রুপ হাসে। যার মাই বেঁচে নেই তার নানা দাদা বেঁচে থাকা বিলাসিতা। তাছাড়া বাবা যা মানুষ, কি জানি দাদা থাকলে হয়তো সেই গ্রামেও পা রাখতে দিত না। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলে। সন্ধ্যার হাত ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বয়স্ক লোকটা সৌম্যের পিছু পিছু যায়। হঠাৎই ডাকে। লোকটার কথায় সন্ধ্যা সৌম্য দুজনেই পিছু ফিরে তাকায়। সন্ধ্যা ঢোক গিলে তার ভাইয়ের দিকে তাকায়। সে তো কথাই বলতে পারে না। লোকটা এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে মৃদু হেসে বলে। সন্ধ্যা মায়া মায়া চোখে তাকায়। ডাকটা সন্ধ্যার কাছে যেমন নতুন লাগলো তেমনই ভালোও লাগলো। পাশ থেকে সৌম্য বলে, দাদু, ওর নাম সন্ধ্যা, আর আমার নাম সৌম্য। লোকটা হেসে বলে। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসে। এরপর আবারও তারা সামনে এগিয়ে যায়। লোকটা সৌম্য যে বাড়িতে যাবে তার 3টি বাড়ি আগেই থেমে যায়। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছে। সৌম্য সন্ধ্যাকে বিদায় দিতে ভোলেনি। সৌম্যরাও একটুখানি হাসে। ভদ্রলোক থাকায় তাদের দুজনের মনটাও একটু ভালো হয়েছে। আকাশ বায়ানকে নিয়ে একটা সভায় এসেছে, যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন। অনেক সিনিয়র নেতা যারা বক্তব্য দিচ্ছে। আকাশের সম্পূর্ণ মনোযোগ সেদিকে। যখন সভা মোটামুটি শেষের দিকে তখন আকাশের সাথে একে একে সকলে কৌশলাদি করে। আকাশের বাবার সাথেও করে। ভদ্রলোকের এনাদের সাথে ভালোই সম্পর্ক থাকায় আকাশের পথ আরো বেশি ক্লিয়ার। এখানের মোটামুটি কাজ শেষে আকাশ বায়ানকে নিয়ে এখান থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় যায়। কোথা থেকে নিয়াজ আকাশের সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি ব্যবসা রেখে এসবে জড়াতে চাইছো কেন? আকাশ নিয়াজকে দেখে ভ্রুকুচকে তাকায়। প্যান্টের পকেটের কাছে সাদা পাঞ্জাবি একটু উঁচু করে দুহাত প্যান্টের পকেটে রেখে দাঁড়ায়। এরপর গম্ভীর গলায় বলে, আমার ইচ্ছে হলো তাই। কেন? নিয়াজ বিরক্ত হয়ে বলে, তুমি বছর কয়েক আগে এই দিকে আসতে গিয়েও আসোনি, সেই সব তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তুমি এই দিকে এসো না। আকাশ ভ্রুকুচকে বলে, রাজনীতি জিনিসটা বোধহয় খুবই লোভনীয়, তাই না? এত বছর মাঠ ছেড়ে তোমাকে খেলতে দিলাম। এখন তোমার উচিত সসম্মানে আমাকে সভাপতির দায়িত্ব তুলে দেয়া, কিন্তু তুমি আমাকে নিষেধ করছো। এত লোভী হলে তো পারা যায় না। নিয়াজ রেগে বলে। আমি লোভী না। তাহলে কি দুর্নীতিবাজ? নিয়াজ রেগে আকাশের পাঞ্জাবির কলার ধরে বলে। মুখ সামলে কথা বলবে। আকাশ শক্ত চোখে তাকায় নিয়াজের দিকে। দুহাত পকেট থেকে বের করে তার কলার থেকে নিয়াজের দুহাত ঝাড়া দিয়ে নামিয়ে নেয়। এরপর রাগান্বিত স্বরে বলে, যে কেউ আমাকে টাচ করবে এসব আমার পছন্দ না। বোঝাতে পেরেছি? নিয়াজের মুখাবয়ের পরিবর্তন নেই। আকাশের দুহাত তুলে নিয়াজের শার্টের দুটো বোতাম খোলা রাখা, সেটাই লাগিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, স্মার্ট সেজে লাভ নেই। যেখানে আমি আছি সেখানে তোমাকে কেউ গুনবে না। আকাশ নিয়াজের বোতাম দুটো লাগিয়ে দিয়ে তার পাশে দাঁড়ানো বায়ানের উদ্দেশ্যে বলে। বায়ান, আমি ঠিক বললাম তো? বায়ান একবার নিয়াজের দিকে তাকায় তো আরেকবার আকাশের দিকে। তার কাছে দুজনকে আহামরি আলাদা লাগে না, তবে নিয়াজের দাড়ি খুঁজেই পাওয়া যায় না, আর আকাশের দাড়ি চাপ দাড়ি চেয়েও বড়। বায়ান আমতা আমতা করেই বলে, মেয়েরা দাড়িওয়ালা ছেলেদের পছন্দ করে। নিয়াজের পাশে দাঁড়ানো নিয়াজের বিয়ে রিমন বলে, ঠিক বলেছো। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন মাথা নিচু করে বলে, সরি স্যার। আকাশ ডান হাত দাড়িতে বুলায়, সাথে হাসে। এরপর গলা ঝেড়ে বলে, আপাতত রেস্ট করো। অনেকদিন তো দুর্নীতি করে কাটালে। নিয়াজ রেগে বলে। এখন কি তুমি দুর্নীতি করার জন্য মাঠে নামছো? আকাশ নিয়াজের দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দিব এটা তুমি কিভাবে ভাবো মিস্টার নিয়াজ? যাও গিয়ে অ্যাপ্রন পরে মানুষের সেবা করো। নিয়াজ উত্তর করে, কাজটা তুমি ঠিক করছো না, আর আমি মাঠ ছেড়ে যাওয়ার মতো এত দয়ালু না। আকাশ শব্দ করে হেসে ফেলে। মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলে, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দয়ালু মনে হচ্ছে? নিয়াজ বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। অতঃপর বলে, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। বউয়ের চিন্তা করো একটু। আকাশে সন্ধ্যার কথা মনে পড়ে। মুহূর্তে চোখে মুখে বিষণ্ণতায় ছেয়ে যায়, তবে খুব দ্রুত নিজেকে সামলে ভ্রুকুচকে বলে, তুমি আমার বউকে চেনো? নিয়াজ বলে, চিনি না, তবে চিনে নিব। আকাশ গম্ভীর গলায় বলে, নিজের সীমার মধ্যে থাকো নিয়াজ। তাছাড়া তুমি তো ভদ্র ছেলে।
আমার বউকে দিয়ে তোমার কাজ নেই। নিয়াজ একটু হেসে বলে। আমি ভদ্র হলেও আমার চারপাশের অভদ্র লোকের অভাব নেই তোমার বউয়ের। কথাটা শেষ করার আগেই আকাশ নিয়াজের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। নিয়াজ তেড়ে যেতে নিলে রিমন নিয়াজকে চাপটে ধরে। আকাশ রাগান্বিত স্বরে বলে। তুই কি আমার হাতে মরতে চাইছিস? বায়ান আকাশকে বলে। স্যার, এখানে ঝামেলা করলে আপনি হেরে যাবেন। আকাশ রেগে বলে। গেলে যাব, আমি তো এর জান নিয়ে নেব। আমার বউকে নিয়ে বাজে কথা বলার সাহস কোথায় পায় ও? বায়ান বলে। কিন্তু আপনি তো আপনার বউকে আকাশের শক্ত দৃষ্টি দেখে বায়ান চুপ হয়ে যায়। নিয়াজ ঝামেলা এড়াতে দাঁড়িয়ে আছে, তবে চোখে মুখে রাগ। বায়ানের অর্ধেক কথায় ভ্রু কুচকে চেয়ে আছে। আকাশ নিয়াজের পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ায়, অতঃপর নিয়াজের দিকে তাকিয়ে কঠোর স্বরে উচ্চারণ করে, স্কামব্যাগ। এরপর হনহন করে তার গাড়ির দিকে এগিয়ে যায়। বায়ানও পিছু পিছু যায়। নিয়াজ বিস্ময় চোখে তাকায়। গালিটা ঠিক তার হজম হচ্ছে না। চরম লেভেলের মেজাজ খারাপ হয়, কিন্তু এবারেও ঝামেলা করলো না, কারণ ঝামেলা করলে সে সভাপতির আসন থেকে এক ধাপ পিছিয়ে যাবে। রিমন নিয়াজকে বলে। স্যার কাম ব্যাক মানে কি? নিয়াজ রেগে বলে। মূর্খ। রিমন ভ্রুকুচকে বলে। মূর্খর ইংলিশ এটা নয় স্যার। নিয়াজ বিরক্ত চোখে তাকায়। রিমন মেকি হেসে টপিক এড়িয়ে বলে। স্যার আপনি তো অনেক ভালো মানুষ। গতকাল একটি মেয়েকে কত সুন্দর হেল্প করলেন, আজ আরেকজনকে দুষ্টু লোকের হাতে তুলে দিতে চাইলেন কেন? রিমনের কথায় নিয়াজের চোখে সন্ধ্যার কান্না মাখা মায়া ভরা মুখটা ভেসে ওঠে। কেমন অন্যমনস্ক হয় নিয়াজ। রিমন ডাকে। স্যার। নিয়াজ নিজেকে সামলে বলে। রিমন সাথে সাথেই বলে। কিন্তু আকাশ ভাইয়া তো ভয় পায়নি, উল্টে রেগে আপনাকে মেরে দিয়ে গেল। নিয়াজ রিমনের দিকে রেগে তাকালে রিমন ঢোক গিলে বলে। সরি স্যার, মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে। নিয়াজ দাঁত কিরমির করে বলে। কোনো একদিন তোমার হাত পা ফসকে চাকরিটাও চলে যাবে। কথাটা বলেই সামনে এগিয়ে যায় রিমন। পেছন পেছন আসে আর বলে। সরি, আর কোনো কিছু ফসকে সত্যি কথা বের হবে না। সৌম্য শ্রীজানদের বাড়িতে এসে আগে তার ফোন চার্জে দিয়ে ফোনটা অন করে। তার বিকাশে কিছু টাকা আছে। রিহানের থেকে বাকি টাকা নিয়ে আগে নিয়াজকে দিয়ে দিবে, নয়তো সে শান্তি পাচ্ছে না। রিহানকে কল করলে সাথে সাথে কলটা রিসিভ হয়। সৌম্য কিছু বলার আগে রিহান বিচলিত কণ্ঠে বলে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে। যেখানে আছি ভালো আছে, এসব বাদ দে। আমি আর ঢাকা চাচ্ছি না। তুই আমাকে 5,000 টাকা দে, আমি কয়েকদিন পর ঘর ভাড়া সহ এই টাকা দিয়ে দিব। রিহান অবাক হয়ে বলে। তা দিচ্ছি, কিন্তু তুই এভাবে না বলে চলে গেলি, আবার আসবি না বলছিস? আচ্ছা, গেছিস কোথায়? সৌম্য গম্ভীর গলায় বলে। আমাদের ঠিকানা ঢাকা শহরে কেউ জানবে না, তুইও না। এ নিয়ে আর প্রশ্ন করিস না। রিহান বুঝলো সৌম্য একবার যখন বলেছে বলবে না, তখন বলবে না, সেদে লাভ নেই। অতঃপর বলে। ঘরের এই অবস্থা যে, কেন প্রবলেম হয়েছিল? সৌম্য একটু চিপ থেকে বলে। আমার আর বোনের জীবনে দুঃখের শেষ নেই। গত রাতে সেরকমই কিছু দুঃখ হেঁটে এসেছিল। এটুকু বলেই থামে। এরপর ঢোক গিলে বলে। ইরাবতীর সাথে তো দেখা হয়েছিল? রিহান দীর্ঘশ্বাস ফেলে বলে। না। সৌম্য মলিন কণ্ঠে বলে। ওর খোঁজ নিস তো একটু। তোকে জানাবো। সৌম্য শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে। দরকার নেই, ওর হয়তো বিয়ে হবে খুব দ্রুত। রিহান অবাক হয়ে বলে। আসলেই? সৌম্যের গত পরশু রাতের কথা মনে পড়ে, যখন সে তার ইরাবতীর থেকে কথা নিয়েছিল ইরা যেন বিয়ে করে। ইরাবতী তাকে আর কল দেয়নি, হয়তো বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এভাবে একদিন তার ইরাবতী অন্য কারো হয়ে যাবে। আর সৌম্যের ভাণ্ডারে পর আক্ষেপ, দুঃখ, কষ্ট, হাহাকার জমা হবে। কথাগুলো ভেবেই সৌম্যের দম আটকে আসে। চোখ বুঝে সময় নিয়ে নিজেকে সামলে নেয়। এরপর বলে। এসব বাদ দে, যা বললাম এটা করিস। এখন রাখছি। কথাটা বলেই সৌম্য কল কেটে দেয়। সন্ধ্যা একটা রুমে এসে ফ্রেশ হয়ে তখন থেকে চুপচাপ বসে আছে। সৌম্য তাকে এই রুমে বসিয়ে কোথায় যেন গেছে। সন্ধ্যা শুধুমাত্র একজন ভদ্রমহিলার সাথে দেখা হয়েছে, যার সাথে সৌম্য পরিচয় করিয়ে দিয়েছে। মামি হয় তার। সৌম্য মাঝে মাঝে এই মামা মামির গল্প করতো তার কাছে। কিছুক্ষণ পর দেখলো সৌম্য একজন ভদ্রলোক, একটা বাচ্চা আর একজন মেয়েকে সাথে করে রুমে আসছে। সন্ধ্যা অপরিচিত সবাইকে দেখে দাঁড়িয়ে যায়। সৃজান ঘুমিয়েছিল, উঠতে লেট হয়ে গেছে, তাই দেরিতে এসেছে। সৃজা দৌড়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলে। কেমন আছো সন্ধ্যা?
তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। সন্ধ্যা জোরপূর্বক একটু হাসে। সৌম্যের মামা এগিয়ে এসে বলে। সন্ধ্যা মাথা নেড়ে বুঝায় সে ভালো আছে। সৌম্যের দিকে তাকায়। সৌম্য এগিয়ে এসে বলে, এটা আমার মামা, মনে পড়েছে? সন্ধ্যা ভদ্রলোকটার দিকে তাকায়। সৃজার বাবা সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, সৌম্যকে কত বলতাম তোমাকে আনতে, সৌম্য নিজেই আসতো না। তোমাকে কি আনবে? এবার থেকে এবার থেকে তোমরা এখানেই পার্মানেন্ট হয়ে গেলে আমি কিন্তু খুব খুশি হয়েছি। সন্ধ্যা মৃদু হাসে। সৃজার বাবা বাজারের দিকে যায়। তারা জানতো না সৌম্যরা আসবে, জানলে আগে থেকে বাজার করে রাখতো। অতঃপর বাইরে যেতে যেতে সৌম্যের উদ্দেশ্যে বলে, তোমরা বিশ্রাম নাও বাবা, আমি আসছি। সৌম্য ছোট্ট করে বলে। জি মামা। সৃজা কোমরে হাত রেখে বলে, আর আমি তাদের মেয়ে সৃজা। এরপর সৌম্যর দিকে চেয়ে বলে, সৌম্য বিরক্তি চোখে তাকায়। সন্ধ্যা একবার সৃজার দিকে তাকায়, তো আরেকবার সৌম্যের দিকে। সৌম্য সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু, ঘুমিয়ে নে একটু। সৃজার ছোট ভাই সন্ধ্যার সামনে এসে ডান হাতের আঙ্গুল উঁচিয়ে বলে। সন্ধ্যা বাচ্চা ছেলেটার দিকে তাকায়। সৃজা তার ভাইকে কোলে নিয়ে সন্ধ্যার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, এটা তোমার সন্ধ্যা আপু। বাচ্চাটা বলে। সৃজার কথায় সন্ধ্যা সৃজা একটু হাসে। সৌম্য সৃজার দিকে তাকিয়ে বলে, এখান থেকে যাও। সৃজা বিব্রত বোধ করে বলে, কেন? সৌম্য নিজ সৃজার দিকে তাকিয়ে বলে, তোমার আপুকে নিয়ে যাও সিজন ভাইয়া, আমরা অনেক ক্লান্ত। সৃজা বিরক্ত হয়ে বাইরে যেতে যেতে বিড়বিড় করে, ইচ্ছে করে আমাকে বের করে দিল। সন্ধ্যা না থাকলে আর আসতামই না। সৃজার গলা জড়িয়ে ধরে বলে। সৃজা রেগে বলে, ঘোড়া ডিম। সৃজা এক আঙ্গুল গালের ভেতর দিয়ে আওড়ায়। সৃজা বেরিয়ে গেলে সন্ধ্যা সামনে গিয়ে ইশারায় বলে, তুমি আপুটাকে এভাবে যেতে বললে কেন? সৌম্য মৃদু স্বরে বলে, এমনি বেশি কথা বলে। তুই একটু ঘুমিয়ে নে বনু। সন্ধ্যা সৌম্যের পরনের শার্টের দিকে তাকালো। গতকাল রাতে ওই ডক্টর তার ভাইকে বলেছিল 24 ঘন্টা রেস্ট নিতে হবে। সেখানে সৌম্য কয়েক ঘন্টা পরে জার্নি করেছে। সন্ধ্যার মাথায় চিন্তা ভর করে। দুহাতে সৌম্যের শার্ট ধরে উঁচু করে নিলে সৌম্য দ্রুত পিছিয়ে গিয়ে বলে, কি করছিস? সন্ধ্যা বিরক্ত হয়। সে সৌম্যের ক্ষতস্থান দেখতে চায়। এখন কি অবস্থা? সন্ধ্যা আবারও এগিয়ে গেলে সৌম্য উল্টা ঘুরে দাঁড়ায়। এতটা পথ জার্নি করে পেটে প্রচণ্ড চাপ পড়েছে। রক্ত ঝরেছে, আবার ভেজা ভেজাও লাগছে। খুব ভালোই বুঝলো সন্ধ্যা তার অবস্থা দেখতে চাইছে। এমন অবস্থা দেখে তার বোনটা আবার ভয় পাবে। এমনিতে কাল থেকে কম কিছু ঘটেনি তার বোনের সাথে। সে তার পেটের এমন অবস্থা সন্ধ্যাকে কিছুতেই দেখাতে পারবে না। সন্ধ্যা সৌম্যের সামনে এসে আবারও শার্ট উঠাতে নিলে সৌম্য দ্রুত পায়ে বিছানার উপর গিয়ে বসে বলে। সন্ধ্যা খুব বিরক্ত হয়। সৌম্যের সামনে গিয়ে ইশারায় বুঝায়, আমাকে দেখতে দাও ভাইয়া। সৌম্য মৃদু হেসে বলে, আমি ঠিক আছে, বিশ্বাস কর। তুই ঘুমা, আমি তোর মাথায় বিলি কেটে দিচ্ছি। সন্ধ্যার রাগ লাগছে। সে একটু ঝুঁকে সৌম্যের শার্টে হাত দিলে সৌম্য দুহাতে তার শার্ট টেনে ধরে। অসহায় কণ্ঠে বলে, আরে শার্ট ধরে টানাটানি করিস না। আসলে অনেকদিন পর তোকে দেখে আমার একটু একটু লজ্জা লাগছে, বুঝলি? সৌম্যের কথা শুনে সন্ধ্যা এত অদ্ভুতভাবে তাকালো যেন সে এমন অবাস্তব কথা তার ইহজীবনে শোনেনি। সৌম্য সন্ধ্যার দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। গতকালই তো কতক্ষণ খালি গায়ে ছিল। ইস, লজিকলেস কথা বলে ফেলেছে। সন্ধ্যা রেগে দুহাতে সৌম্যের মাথার চুল টেনে ধরে। সৌম্য চোখ মুখ কুচকানে তার শার্ট ছেড়ে সন্ধ্যার দুহাত ধরে বলে, আরে কি করছিস? চুল ছাড়। সন্ধ্যা ও সৌম্যের চুল ছেড়ে সুযোগ পেয়ে সৌম্যের শার্ট উঁচু করে ধরে। সৌম্যের পেটের অবস্থা দেখে বিস্মিত চোখে তাকায়। সৌম্য ঢোক গিলল। সন্ধ্যা সৌম্যের দিকে তাকালে সৌম্য সন্ধ্যার হাত ধরে তার পাশে বসিয়ে দেয়। এরপর মৃদু হেসে বলে, জার্নি করেছে তো একটু প্রবলেম হয়েছে, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সন্ধ্যা সৌম্যকে ঠেলে বুঝায়, এক্ষুনি ডক্টরের কাছে যেতে। পরে যাবো বনু, এখন ভাল লাগছে না। সন্ধ্যা দুদিকে মাথা নেড়ে বোঝায় সে মানবে না। এক্ষুনি যেতে হবে ডক্টরের কাছে। সন্ধ্যার ঠেলাঠেলিতে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। দুহাতে সন্ধ্যার দুহাত ধরে বলে, তোর ভাইকে তুই কবে থেকে বড়লোক ভাবতে শুরু করলি বনু? কথাটা শুনতে সন্ধ্যা অবাক হয়ে সৌম্যের দিকে তাকায়। সন্ধ্যা বুঝতে পারলো তার ভাইয়ের কাছে টাকা নেই। সন্ধ্যা নিজেকে ভীষণ অসহায় লাগলো। কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকলো সন্ধ্যা। মলিন মুখে সৌম্যের পাশ থেকে উঠে দাঁড়ায়। সৌম্য মাথা নিচু করেই বসে থাকলো। সন্ধ্যা ব্যাগের ভেতর থেকে তার একটা পরিষ্কার ওড়না বের করে। চোখের কোণে জমা অশ্রুকণা
ডান হাতে মুছে নেয়। মনে মনে খুব করে বলল, আল্লাহ আমার ভাইকে টাকা ছাড়াই সারিয়ে দাও। এরপর সন্ধ্যা সৌম্যের সামনে এসে বসে নিজে নিজে সৌম্যের শার্ট খুলে দেয়। সৌম্য মলিন মুখে তার বোনের দিকে চেয়ে আছে। সন্ধ্যা সৌম্যের শার্ট খুলে রেখে সৌম্যের পেটে লেগে থাকা রক্তকণা তার শুকনো ওড়না দিয়ে আলতো হাতে মুছে দিতে থাকে। সন্ধ্যা এত করে চাইল নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু পারল না। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে তার হাতের উপরই পড়ল। সৌম্যের চোখ এড়ায় না সেটা, কিন্তু সে কিছুই বলল না। ঘাড় বাঁকিয়ে জানলার ফাঁকে নীল আকাশের দিকে তাকায়। লম্বা শ্বাস টেনে সামনের দিকে ফিরে সন্ধ্যার মাথায় হাত রাখে। সন্ধ্যা ঝাপসা চোখে তাকায় সৌম্যের দিকে, দুহাতে সৌম্যের পেটে ওড়না চেপে রাখা। সৌম্য ডান হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বোঝানোর স্বরে বলে, জানিস বোনু, কষ্ট পেয়ে দুর্বল মানুষেরা কাঁদে, আর দুঃখের সুযোগ পেয়ে সে দুর্বল মানুষদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কিন্তু আমি চাই আমার বোনু হবে ভীষণ স্ট্রং। হাজারটা দুঃখ কষ্ট নিজের মাঝে মরিয়ে অটল বৃক্ষের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। তুই আমার ইচ্ছেটা পূরণ করবি বোনু? সন্ধ্যা মনোযোগ দিয়ে শুনল ভাইয়ের কথা। জোরপূর্বক একটু হেসে ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বুঝায়। সৌম্য মৃদু হাসল। সময় বহমান, সে থেমে থাকে না। কারো হাসিতে থামে না, কারো দুঃখেও থামে না, কারো অশ্রুতেও থামে না, না তো কারো দীর্ঘশ্বাস অপেক্ষাতে থামে। সে তার মতোই চলে যায়। যেমনটা পেরিয়েছে প্রায় 1.5 মাস। আকাশ সৌম্যদের গ্রামে গিয়েছিল সৌম্য আর সন্ধ্যার খোঁজ করতে, কিন্তু সেখানে সৌম্য বা সন্ধ্যা কেউই নেই। কতজনকে জিজ্ঞেসও করেছে, কিন্তু সবার একই কথা, কেউ জানে না। সৌম্য সন্ধ্যা প্রায় 2 মাসের বেশি গ্রামে যায়নি। এরপর আকাশ ভার্সিটিতে গিয়ে সৌম্যের ক্লাসমেটদের থেকে সৌম্যের রুমমেট রিহানের খোঁজ নিয়ে সেখানেও গিয়েছিল। রিহান তাকে জানায় গত 1 মাস আগে সৌম্যের সাথে তার শেষ কথা হয়। এরপর সে সৌম্যের ফোনে অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর পায়নি। সৌম্যরা কোথায় গেছে এটাও তাকে জানায়নি। আকাশ সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরে এসেছে। আসমানি নয়নের মতো হাসি খুশি মানুষটা নিশ্চুপ হয়ে গেছে। আকাশকে মাঝে মাঝে জিজ্ঞেস করে সন্ধ্যার খোঁজ পেয়েছে কিনা। আকাশের উত্তর বরাবরই হয় না। শীতকালে শুরু, ধরনীর বুক থেকে দুপুরের কড়া রোদ মুছে গেছে। নেমেছে বিকালের ঠান্ডা আবহাওয়া। প্রকৃতি জুড়ে মৃদু বাতাস বইছে। এখনকার হাওয়া বেশ ঠান্ডা। আকাশ ব্যালকনিতে উদাম শৈলে দাঁড়িয়ে আছে। মাত্রই শাওন নিয়ে এসে দাঁড়িয়েছে সে, পরনে সাদা কাভারিং প্যান্ট। দৃষ্টি বকুল ফুলের গাছতলায়, যেখানে ছোট্ট ছোট্ট বকুল ফুল গাছ থেকে ছড়ে মাটিতে অবহেলায় পড়ে গেছে। ফুলগুলো কেউ যত্ন নিয়ে মাটি থেকে তুলছে না। আকাশের চোখের পর্দায় ভাসে সন্ধ্যার ফুল কোরানোর দৃশ্য। সন্ধ্যা থাকলে আজও হয়তো সন্ধ্যা মাটিতে পড়ে থাকা ফুলগুলো আদরে হাতে তার আঁচলে ভরত। আকাশের দৃষ্টিতে অসহায়ত্ব। সন্ধ্যা কেন নেই, কোথায় হারিয়ে গেল? ডান হাতে বকুল ফুলের মালাটা মুখ বরাবর উঠিয়ে সামনে ধরে আকাশ। 1.5 মাসের বেশি হয়ে গেল ফুলগুলোর বয়স, যেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে বলাই যায়। সন্ধ্যার হাতে গাঁথা মালা, আকাশ ফেলে দেয়নি এটা। সন্ধ্যার রেখে যাওয়া চিঠিতে লেখা একটা লাইন আকাশের কানে প্রতিধ্বনি হয় বারংবার। একটি শেষ কথা রাখবেন, বকুল ফুলের এই মালাটি শুকিয়ে গেলেও আপনার কাছে রেখে দিবেন। আকাশ বারবার এপাশ ওপাশ করে মাথা নাড়ায়। বাঁ হাতে ব্যালকনির গ্রিল থাবা দেয়ার মতো করে আঁকড়ে ধরে। ডান হাতে ধরে রাখা শুকনো ফুলের মালার পানে দৃষ্টি রেখে অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়, আমি তোমার শুকনো মালা রেখে দিয়েছি সন্ধ্যা, কিন্তু তুমি কোথায় হারালে? প্লিজ তোমার একটা খোঁজ দাও। আমি অসুস্থ হয়ে গিয়েছি সন্ধ্যা। অসুস্থতার কারণটা তুমি। তবে কেন এই অসুস্থ আমিকে একবার দেখতে আসছো না? প্লিজ এসো। মৃদু শীতল হাওয়া আকাশের উদাম গা ছুঁয়ে দেয়। প্রশস্ত বুক ফেটে ঘাম জমতে শুরু করে। আকাশ চোখ বুঝল। বেশ কিছুক্ষণ এভাবে থেকে হঠাৎই গটগট পায়ে ঘরের ভেতর যায়। টেবিলের ওপর থেকে ফোন নিয়ে সৌম্যের নাম্বারে কল দেয়। বরাবরের মতোই ফোনটা বন্ধ। আকাশ এ পর্যন্ত যতবার কল দিয়েছে, ওপাশ থেকে প্রতিবারই মেয়ে কণ্ঠে বিরক্তিকর একটা লাইনই ভেসে আসতো। কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এক লাইনে এবারেও ভেসে আসলো। আকাশ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। এভাবেই তার দিন যায়। সন্ধ্যা বিছানার উপর জানলার ধারে চুপটি করে বসে আছে। হালকা শীত উপশম করতে গায়ে একটা পাতলা চাদর মুড়িয়েছে। নিষ্প্রাণ দৃষ্টি আকাশ পানে নিবদ্ধ। সৌম্যের অসুস্থতায় প্রথম সন্ধ্যায় একটু একটু চঞ্চলতা দেখালেও সৌম্য যত সুস্থ হতে শুরু করলো, সন্ধ্যা তত চুপচাপ হয়ে গেল। সেই রাতে খারাপ স্মৃতিগুলো যেন একটু একটু করে সন্ধ্যাকে কুড়ে খেতে শুরু করলো। মেয়েটা আর কাঁদে না। কি জানি সৌম্য বলেছিল বলেই কাঁদে না, নাকি সে পাথর হয়ে গেছে? সৌম্য কিছু বললে চুপচাপ ইশারায় বলে,
তারপর আবারও চুপ হয়ে যায়, যেন সে কোনো রোবট। সৌম্য সন্ধ্যাকে নিয়ে খুব চিন্তা করে। সে বুঝতে পারে না কিভাবে সন্ধ্যাকে স্বাভাবিক করবে। সৃজা এত এত গল্প করে। সৌম্য তার ইগো রেখে নিজেকে সৃজাকে গিয়ে অনুরোধ করেছে তার বোনকে একটুখানি হাসাতে, তার বোনকে সময় দিতে। সৃজা কত শত হাসির কথা বলে। সন্ধ্যা এক ধ্যানে শুধু চেয়ে থাকে, হাসেও না, কাঁদেও না। সৃজার ভীষণ মন খারাপ হয়, আর সৌম্যের চিন্তার পাল্লা ভারী হয়। সৌম্য বাইরে গিয়েছে। সন্ধ্যার পায়ের কাছে সৌম্যের ফোন। সৌম্য তার ফোনটা 2-1 মিনিটের জন্য মাঝে মাঝে অন করে প্রয়োজনে, এরপর আবার অফ করে রাখে। এখন ফোনটা বন্ধ ছিল। হয়তো সন্ধ্যার পায়ের চাপ লেগে ফোনটা খুলে গেছে। সৌম্যর ফোন ভাইব্রেট হয়। সন্ধ্যা বুঝেছে কিনা জানি না, সে মেঘলা আকাশ থেকে দৃষ্টি সরালো না, প্রয়োজনও বোধ করলো না ফোন তোলার। সৃজা সন্ধ্যাকে ডাকতে ডাকতে সন্ধ্যার পাশে এসে বসে। ফোন ভাইব্রেটের শব্দ পেয়ে ফোনটা হাতে তুলে নেয়। নড়াচড়ায় সন্ধ্যা ঘাড় ফিরিয়ে সৃজার দিকে তাকায়। সৃজা সন্ধ্যাকে ফোন দেখিয়ে বলে, কে যেন কল করছে সৌম্য ভাইয়ার ফোনে, আমি ধরবো না কি রেখে দেব? সন্ধ্যা কিছুই বলল না। আবারও জানলার দিকে তাকাতে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ পড়ে সন্ধ্যার। স্ক্রিনে বড় বড় করে লেখা আকাশ ভাইয়া। সন্ধ্যার চোখ আটকায় সেথায়। সৃজা আবারও কিছু বলার আগে সন্ধ্যা টান মেরে সৃজার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। সৃজা অবাক হয়। সন্ধ্যা সৃজার দিকে চেয়ে ঢোক গিলে কাপা হাতে কলটা রিসিভ করে কানে ধরে। আকাশ তখনও ফোন বন্ধ পেয়ে পরপর আরও কয়েকবার কল দিচ্ছিল। হঠাৎই সৌম্যের নাম্বারে কল ঢুকলে আকাশ যেন আসমানের তারা হাতে পায়। রিসিভ হওয়ার সাথে সাথে বিচলিত কণ্ঠে ডাকে, সৌম্য, তুমি কোথায়? সন্ধ্যা ঢোক গিলল। কতদিন পর আকাশের ভয়েস শুনতে পেল। চোখের কোণে জলকণা জমতে শুরু করেছে। আকাশ উত্তর না পেয়ে আবারও বলে, সৌম্য, কথা বলো প্লিজ। কোথায় আছো তোমরা? সন্ধ্যা কোথায়? সন্ধ্যা? সন্ধ্যার চোখের সামনে আবারও সেই রাতের আবছা স্মৃতি ভেসে ওঠে। লোকটা তাকে কত বাজেভাবে ছুঁয়েছিল। গলায়, হাতে, পায়ে, মুখে কত শত ক্ষতের দাগ রয়ে গেছে আজও। বা হাতে কোলের উপর রাখা, যা ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে। সন্ধ্যার মনে পড়ল তার ভাইকে আকাশের বলা শেষ কথা, ডিভোর্স পেপার হাতে পেলে সে সৌম্যকে জানাবে। আকাশ তাকে এমনই ডিভোর্স দিতে চেয়েছিল। এসব শুনলে তাকে কতই না ঘৃণা করবে। কথা ধীরে ধীরে পুরো শরীর কম্পন শুরু হয়। নিঃশ্বাসের তীব্রতা বাড়তে থাকে। শব্দ করে শ্বাস নেয় সন্ধ্যা। সৃজা ভয় পেয়ে সন্ধ্যার বাঁ হাত ধরে বলে, সন্ধ্যা কি হয়েছে তোমার? সন্ধ্যা তাকালো না সৃজার পানে। চোখ জোড়া বুঝে নিয়েছে। দু চোখ থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শরীরের কম্পন বাড়ল বই কমল না। না চাইতেও কতদিন পর রোবটের মতো মেয়েটার চোখ ভিজল। আকাশ সৃজার বলা সন্ধ্যা শব্দটাও শুনতে পেয়েছে। সাথে সন্ধ্যার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের আকাশের বুকে চিনচিন ব্যথার উৎপত্তি দেখা দেয়। দু চোখের পাতা বন্ধ করে ঢোক গিলে ভাঙা গলায় ডাকে, সন্ধ্যা? আকাশের ডাকে সন্ধ্যার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করলো, কারণ সে জানে না আবারও আকাশের কণ্ঠ ভেসে আসে। সন্ধ্যা কোথায়? সন্ধ্যা বাঁ হাতে মুখ চেপে রেখেছে। ওপাশ থেকে আকাশ আবারও অসহায় কণ্ঠে ডাকে। সন্ধ্যার কি হলো কে জানে। সে দ্রুত কান থেকে ফোনটা নামিয়ে কলটা কেটে দেয়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা সেদিকে তাকায় না। কাপা হাতে ফোনের ভেতর থেকে সিমটা বের করে, আর চোখের পলকেই সিমটা দুখণ্ড করে ফেলে। সৃজা অবাক হয়ে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা, এটা কি করলে তুমি? সন্ধ্যা ভেজা নির্জীব চোখে সৃজার পানে তাকায়। সৃজা বুঝতে পারছে না সন্ধ্যার কি হয়েছে। সন্ধ্যার গালে হাত রেখে বলে, বুঝেছি, তোমার কোনো কারণে মন খারাপ। একদম মন খারাপ করো না, একটু নিজেকে স্বাভাবিক করো বোন। সৌম্য ভাইয়া এসে তোমাকে এভাবে দেখলে কত কষ্ট পাবে জানো? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সৌম্য টিউশন থেকে ফিরে মাত্রই ঘরের দরজায় দাঁড়িয়েছিল। সৃজার বলা লাস্ট কথাটা শুনতে পেয়ে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে আমার বনুর? সন্ধ্যা মাথা নিচু করে রাখে। সৃজা ভাঙা সিমের টুকরো দুটো সৌম্যের দিকে বাড়িয়ে দিলে সৌম্য অবাক হয়। সৃজা বলে, আপনার ফোনে আকাশ ভাইয়ের নামে সেভ করা ছিল, সে কল করেছিল, আর তাই। সৌম্য মাঝপথে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও। সৃজা মাথা নিচু করে নেয়। খারাপ লাগলো তার। সৌম্য সবসময় তার সাথে অকারণেই এমন করে। সে তো সৌম্য সন্ধ্যাকে আপন ভাবে, কিন্তু সৌম্য তার উপর বরাবরই বিরক্ত হয়। সৌম্য আবারও ধমকে বলে, শ্রীজা, এখান থেকে যাও। সৃজা ঝাঁকি দিয়ে ওঠে, সাথে সন্ধ্যা। সন্ধ্যা তার ভাইয়ের দিকে একবার তাকায়, আরেকবার সৃজার দিকে।
সৃজা বেড থেকে নেমে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য চোখ বুঝে, একে তো তার বোনকে এই ট্রমা থেকে বের করতে পারছে না, তার উপর আরেক ঝামেলা এসেছে। সৌম্যের ধারণা সৃজা ফোনটা অন করে সন্ধ্যাকে দিয়েছিল। ভাবার কারণও আছে, সন্ধ্যা কখনো তার ফোন ছুঁয়েও দেখেনি। তার ফোনটা এই জগতে থাকে কিনা সেটাই সন্দেহ। তার বোন এই জগতে থাকে কিনা সেটাই তো সন্দেহ। আর আজ আকাশের কল রিসিভ করে নিল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশে বসে, সন্ধ্যার মাথায় হাত রেখে মৃদু স্বরে ডাকে। বনু, সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে তাকায়। সৌম্য মৃদু হেসে বলে, আমি চেয়েছিলাম আমার বোনু ভীষণ স্ট্রং হবে, কিন্তু তুই তো আমার কথা রাখছিস না। আমার ইচ্ছের কথা এভাবে ভুলে গেলে? সন্ধ্যা সৌম্যের হাত থেকে ফোনটা নিয়ে কিছু টাইপ করে সৌম্যের দিকে তাক করে। সৌম্য ফোনের স্ক্রিনে তাকায়। আকাশ আমাকে ডিভোর্স দিয়ে দিবে ভাইয়া, এই জন্য হয়তো কল দিয়েছিল। লেখাটা পড়ে সৌম্য অবাক হয়ে তার বোনের দিকে তাকালো। আকাশের কথাটা মনে পড়ল। ডিভোর্স পেপার হাতে পেলে আমাকে কল করবে সে। সন্ধ্যার চোখের পানি গালে গড়িয়ে পড়েছে। সৌম্য হয়তো বোনের মনের কথা বুঝতে পারল। সে এতটাও অবুঝ নয়। তার ইরাবতীকে ছাড়া থাকছে, সে বুঝে এই যন্ত্রণাদায়ক অনুভূতি। তার বোনটা কত বড় হয়ে গেছে, হঠাৎ তার বোনুর একজনের সাথে বিয়েও হয়ে গেল। সময়ের ব্যবধানে তার বোনও ভালোবাসা নামক অসুখ বাঁধালো। কিন্তু সে কি করবে? একটা সম্পর্ক গড়তে যেমন পরিবারের সম্মতি প্রয়োজন হয় সমাজের সাথে খাপ খাওয়ানোর মতো অবস্থা, তেমনই প্রয়োজন হয় সম্পর্কে জড়ানো দুজন মানুষের সম্মতি। কিন্তু তার আর তার বোনুর ক্ষেত্রে এসব কিছুই নেই। তার আর ইরাবতীর এক হওয়ার পেছনে কোনো অনুকূল পরিবেশ ছিল না কারো সম্মতি। আর তার বোনুর ক্ষেত্রে হয়েছে দুটো মানুষের মাঝে একজন আরেকজনের চায় না। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়, নরম গলায় বুঝায়। একটা কথা শুনবি বনু? সন্ধ্যা সৌম্যর পানে আগ্রহী চোখে চেয়ে থাকে। সৌম্য একটু হেসে বলে, কেউ যদি আমাদের না চায়, সেখান থেকে নিজেদের সম্মান খোয়াতে নেই, বরং সে প্রকাশ করার আগে সেখান থেকে কেটে পড়তে হয়। একটা কথা মনে রাখবে, মানুষের মান পরিমাপ হয় তার মাঝে বিদ্যমান আত্মসম্মানের মাপকাঠি দ্বারা। সন্ধ্যা ভাইয়ের কথার অর্থ বুঝতে পেরেছে। জোরপূর্বক হাসে। সত্যিই তো, সে কেন নিজের সম্মান খুইয়ে আকাশকে চায়? আকাশ তো তাকে চায় না। তাছাড়া তার তো কোন গুণ খুঁজে পাওয়া যায় না, আর আকাশের গুণেরও শেষ হয় না। তবুও সন্ধ্যা জোর করে কেন থাকতে চাইছে? সন্ধ্যাও আর চাইবে না আকাশকে। আবার ভাবে সে তো চায় না আকাশকে, সে শুধু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। কথাটা ভাবতে সৌম্যর দিকে চেয়ে বুঝালো, সে আকাশকে চায় না, কিন্তু ডিভোর্স পেপারে সাইন করতে চায় না। সৌম্য নীরবে চেয়ে রইল। তার বোনও এখনো ছোট, আর একটু বড় হলে হয়তো নিজেই বুঝতে পারবে। তাই আর কিছুই বলল না। তাছাড়া আকাশের টপিক আসায় সন্ধ্যা আগের চেয়ে একটুখানিও স্বাভাবিক আচরণ করছে। এই জন্য সৌম্যের ভালো লাগলো। সন্ধ্যার গালে হাত রেখে বলে। সন্ধ্যা মলিন মুখে মাথা নাড়ায়। সৌম্য উঠে দাঁড়িয়ে পরনের শার্ট খুলতে খুলতে বলে, আজ তুই ভাত খেতে দে, অনেক ক্ষুধা লেগেছে। কতদিন তো হলো আমাকে ভুলেই থাকলে। মনে হচ্ছে আজ একটু একটু মনে পড়েছে তোর একটা অভাগা ভাই আছে। সন্ধ্যার মন খারাপ হয়। সে যে মাঝে মাঝে কি করে এটা নিজেই বুঝতে পারে না। কি করবে সে? বিছানার উপর থেকে নেমে ঘরের কোনায় গিয়ে প্লেটে ভাত বাড়ে। সৌম্য আর চোখে সন্ধ্যার কাজ দেখে মৃদু হাসে। আকাশ প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যাকে ডেকে কোনো সাড়া পায় না। হঠাৎ কল কেটে যাওয়ার পর থেকে সমানে কল দেয়। প্রতিবারই ফোন বন্ধ। আকাশের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। রাগে হাতের ফোনটা আছাড় দিতে গিয়েও থেমে যায়। নিজেকে শান্ত করে সময় নিয়ে। মাথায় কিছু খেললো, সময় নষ্ট না করে দ্রুত কাউকে ফোন করে। রিসিভ হতে আকাশ বলে ওঠে। ওপাশ থেকে আকাশের পরিচিত এক ফ্রেন্ড বলে। আকাশ চেঁচিয়ে বলে। ওপাশ থেকে ছেলেটি কাঁদো কাঁদো মুখ করে বলে। আকাশ বিরক্ত হয়ে বলে। ওপাশ থেকে ছেলেটি অসহায় কণ্ঠে বলে। আকাশ ছোট্ট করে হুম বলে কলটা কেটে দেয়। ফোন টেবিলের উপর রেখে টেবিলের ড্রয়ার খুলে একটা কাগজ বের করে। ডিভোর্স পেপার। সন্ধ্যা যাওয়ার এক সপ্তাহের মাথায় আসমানি নওয়ান তাকে এই ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছিল, আর কিছু কথাও শুনিয়েছিল। আকাশ চুপচাপ পেপারটির দিকে তাকিয়েছিল শুধু। মায়ের কোনো কথাই কানে নেয়নি, কোনো উত্তরও করেনি। এরপর ব্যাপারটা একটা অবহেলায় ফেলে রেখেছিল। আজ হঠাৎ ব্যাপারটার কথা মনে পড়ে। রাগ হলো আকাশের। ব্যাপারটা কুটি কুটি করে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল। ফোনে টুং করে নোটিফিকেশন আসলেই আকাশ দ্রুত ফোনটা হাতে তুলে নেয়।
কাঙ্ক্ষিত জিনিস পেয়ে আকাশের মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর দ্রুত রেডি হয়ে নেয়। প্যান্টের উপর একটা সাদা পাঞ্জাবি জড়ায়। হায়নায় কখনো নিজেকে সেভাবে দেখা হয়নি। আজ দেখলো তার পোশাকের দিকে। সন্ধ্যার শুভ্র পাঞ্জাবিওয়ালা সম্বোধনটা মনে পড়তেই আকাশ আরেকটু হাসে। সন্ধ্যা যাওয়ার পর কখনো শার্ট পরেছে বলে মনে পড়ে না আকাশের। আকাশ শার্ট পরতে গিয়েও আবার রেখে দিয়ে পাঞ্জাবি পরেছে। এমনও হয়েছে রাস্তার পাশে ফুটপাতে নিয়ে বসে থাকা সাদা পাঞ্জাবির দিকে নজর পড়লে সেখান থেকেও সব সাদা পাঞ্জাবি বেছে বেছে কিনে নিত। ফুটপাতের বলে ফিরিয়ে দিতে গিয়েও রেখে দিত। তার মনে হতো ব্যাপার না, পাঞ্জাবি তো সাদা, এতেই তার চলবে। এখন ঘড়িতে সময় 5টা। সিলেট যেতে যেতে কম হলেও 10টা বাজবে। রাত হলেও আকাশ যাবে। অতঃপর ফোনটা পকেটে রেখে চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজের দিকে যেতে নিলে কোথা থেকে অরুণ দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে, ওরফে সভাপতি বাবু কংগ্রেস, মিষ্টি খাওয়াও চল। আকাশ অরুণকে ঠেলে বিরক্তি হয়ে বলে। অরুণ ভ্রুকুচকে বলে, এসবের হিসাব পরে করিস। তুই কি আদৌ বুঝতে পারছিস যে তুই ঢাকা উত্তর মহানগরের সভাপতি হিসেবে সিলেক্ট হয়েছিস? অ্যাটলিস্ট একটা এক্সপ্রেশন দে। আকাশ বিরক্ত হয়ে বলে। কথাটা বলেই অরুণ পাশ থেকে কাটিয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। অরুণ অবাক হয়ে আকাশের কাণ্ডে। এটা কে রে? আকাশ সভাপতি হয়েছে? এই খবর পেয়ে আকাশ নিশ্চিন্ত একটা লাভ দিত, নয়তো নিজেই তার উপর এসে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু এত সামান্য খুশি খুশি এক্সপ্রেশনটাও দিচ্ছে না। ভাবনার মাঝে আকাশকে গাড়ি ঘুরিয়ে অরুণের দিকে আসতে দেখে অরুণ লাফ দিয়ে সাইডে গিয়ে দাঁড়ায়। বলে, কিরে বাবা, মারার প্ল্যান করছিস নাকি? কোথায় যাচ্ছিস এখন? আকাশ এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে কাউকে কল করে। অরুণ জানলার কাছে এসে ঝুঁকে বলে, মিষ্টি কিনতে গেলে আমাকে নিয়ে যা, মিষ্টি আমার ফেভারিট। আকাশ ফোনের ওপাশের ব্যক্তিকে বলে। এরপর কলটা কেটে গাড়ি স্টার্ট দিয়ে অরুণের উদ্দেশ্যে বলে। এরপর গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে জায়গাটা প্রস্থান করে। সৌম্য খাবার খেয়ে ঘরের কোনায় বসে কিছু কাগজপত্র নেড়েচেড়ে দেখছে। বিভিন্ন জায়গার দলিল। এখানে আসার পর পর সৃজার বাবা তাকে এগুলো বের করে দিয়েছে আর বলেছে এগুলো সব সৌম্যের মা ওনাকে দিয়েছিলেন। তার মায়ের নামে সব জায়গা। অবাক করা ব্যাপার হলো জায়গাগুলোর প্রায় সবগুলোই ঢাকায়, একটা মাত্র জায়গা বাংলাদেশের কোনো এক কোনায়। সৌম্য নিজেও বুঝতে পারছে না এটা ঠিক কোথায়। তবে ঢাকার জমিগুলোতে অনেক ঝামেলা আছে, অর্থাৎ বলা যায় এসব মানুষের দখলে চলে গেছে। সৃজার বাবা আফসোস করে বলেন, সৌম্যের মা কিছু না বলেই তার কাছে এসব রাখতে দিয়েছিল। ভদ্রলোক সব কাগজগুলো যত্ন করে রেখে দিয়েছিলেন। সৌম্যের মা তার থেকে কাগজগুলো সময় মতো ফেরত নিবে বলেছে, কিন্তু তার আগেই তার মা মারা যায়। সৃজার বাবা এসব কাগজপত্রের কথা ভুলে গিয়েছিলেন। অনেক বছর পর যখন কাগজগুলো বের করে খোঁজ লাগায় তখন জানতে পারে এসব মানুষের দখলে চলে গেছে। কখনো পাবে কি না তাও জানে না। এক কথায় অনেক ঝামেলা এসব। তবে একটা জায়গা প্রায় 10 শতকের মতো জায়গা আছে যেখানে কোনো ভেজাল নেই। সৌম্যর অবাক লাগছে, তার মা এত জমির মালিক কিভাবে ছিল। মা বাবার কোনো আত্মীয়কে সৌম্য ছোট থেকে দেখেনি, যেন তাদের দাদা দাদি নানা নানি কেউই নেই। এত বড় হলো অথচ কেউ কোনোদিন খোঁজও নিতে আসেনি। সৌম্য এসব নিয়ে কখনো ভাবেও নি, তবে এই কাগজগুলো পাওয়ার পর ভেবেছে। ভাবনা অনুযায়ী সৌম্যের মনে হলো তার মা অনেক বিত্তশালী পরিবারের মেয়ে ছিল। তাহলে তার মা এত কষ্ট কেন করত? সৌম্যের হিসাব মেলে না। আরেকটা ব্যাপার, সে বুঝছে যে তার মা তার বাবার থেকে বাঁচিয়ে রাখতেই এই কাগজগুলো তার এই বিশ্বস্ত মামার কাছে দিয়েছিল। সৌম্যের ভার্সিটিতে ফাইনাল এক্সাম আছে কয়েকদিন পর, এজন্য ঢাকা যেতে হবে একবার। তারপর সৌম্যের মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। সে ভাবলো তখন এই জমিগুলোর খোঁজ করবে গিয়ে। আজ সৃজার বাবার টাকাগুলো কিভাবে দিবে তার মাথা কাজ করছিল না। তবে সে কোনো না কোনো এক উপায়ে বের করতই। কিন্তু একটা জমির কাগজ নির্ভেজাল পেয়ে সিদ্ধান্ত নিল সৌম্য তার এক্সাম শেষে সে এই জমিটা বিক্রি করে মামার টাকা শোধ করে দিবে। বাকি জমিগুলো হয়তো নিলামে ওঠার উপক্রম। হঠাৎই শুনতে পায় মেয়ে কণ্ঠে সন্ধ্যা নাম নিয়ে অনবরত কেউ ডাকছে আর এদিকেই আসছে। সৌম্য কাগজগুলো ভাঁজ করে ব্যাগে ভরে রাখে। সন্ধ্যা বিছানার উপর বসেছিল। তার নাম শুনে বিছানা থেকে নেমে দাঁড়ায়। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে সন্ধ্যাকে চাপটে ধরে। সন্ধ্যা বুঝতেই পারেনি। তাল সামলাতে না পেরে পেছন থেকে হেলে ঠাস করে মেয়েটা সহ সন্ধ্যা মেঝেতে পড়ে যায়। সন্ধ্যার মাথার পেছনটা খাটের সাথে গিয়ে লাগে। সৌম্য দৌড়ে এসে আস্তে আস্তে ডাকে, বনু। সোহা নিজেও হতভম্ব হয়ে গেছে।
পেছন থেকে সাধন বড় বড় পা ফেলে এসে তার বোন সোহাকে সন্ধ্যার উপর থেকে টেনে তুলে সোহার গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। রেগে বলে, এই তোর কমন সেন্স নাই? মেয়েটা ব্যথা পেলো না? সোহা অসহায় চোখে সন্ধ্যার দিকে তাকালো। সৌম্য সন্ধ্যাকে উঠিয়ে বিচলিত কণ্ঠে বলে, বনু, কোথায় ব্যথা পেয়েছিস?